বন্ধুরা নমস্কার। আরেকবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে তুলে ধরে বিশ্লেষণ করার জন্য এলাম। অভিজিৎ গাঙ্গুলি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক স্লোগান শুনেছেন। তাকে চাকুরি হারা শিক্ষকদের একটা অংশ পরিষ্কার গো ব্যাক বলে তাকে বিদায় করতে চেয়েছে। তাকে বলে দিয়েছেন এই শিক্ষকরা যে রাজনীতি করতে হলে এখানে আসবেন না, এখানে আপনি আনওয়েলকাম। যদি রাজনীতি করতে হয়, যদি কোনোভাবে সাহায্য করার মতন কোনো বিষয় থাকে তাহলে আসতে পারেন। কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে সাহায্য করার জন্য সেখানে গেছেন, চাকুরি হারাদের আন্দোলনে গেছেন বা যাচ্ছেন বারবার। গায়ে মানে না আপনি মোড়ল হয়ে তিনি যে বারবার দৌড়চ্ছেন, সেটা কি তাদেরকে চাকুরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য, না এই ফাঁকতালে বড় নেতা হয়ে শুভেন্দু অধিকারীর জায়গাটা, দিলীপ ঘোষের জায়গাটা দখল করার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বাংলাতে তিনি একমাত্র বিকল্প, বা তিনি সবচেয়ে বড় বিকল্প, বা বিজেপি ক্ষমতায় এলে তিনি একমাত্র মুখ্যমন্ত্রী চেহারা হতে পারেন, এইটা তুলে ধরার জন্য তিনি যাচ্ছেন। তিনি তো রাজনীতি করার জন্য যাচ্ছেন, এটা তো তার কথাবার্তাতে বোঝা যাচ্ছে। কারণ তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন বারবার, তিনি রাজ্য সরকারকে আক্রমণ করছেন, তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন, তিনি এখানে রাজনৈতিক কথাবার্তা বলছেন, তিনি মাঝে মধ্যে একটু টেকনিক্যাল কথাবার্তা বলছেন। কিন্তু তার কি ভূমিকা ছিল এই চাকরি যাওয়ার ক্ষেত্রে? মানুষের তো মনে আছে এগুলো। এখন আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জাস্ট একটু জিজ্ঞেস করে এক লাইন লিখে দিলেই তো চলবে যে হোয়াট ওয়াজ দ্য রোল অফ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইন দ্য টার্মিনেশন অফ জব অফ this around 26,000 SSC teachers in Bengal। লিখে দিলে তো হয়ে যাবে। আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আপনাকে পরিষ্কার জানিয়ে দেবে যে অভিজিৎ গাঙ্গুলির কি ভূমিকা ছিল। তাহলে চাকুরি যাওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল কিনা এটা তো আপনারা সবাই জানেন। এখন চাকুরি ফিরে পাওয়ার জন্য তিনি কথা বলছেন, তিনি এখন যোগ্য অযোগ্য বলছেন। আবার তিনি যার ভাবশিষ্য বলে মনে করা হয়, সেই বিকাশ ভট্টাচার্য তো যোগ্য এবং অযোগ্যের যুক্তি মানতে নারাজ। তার মনে হয় যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তারা চাকরি করতে গিয়ে পেতে গিয়ে ঘোটালা করাতে তারা চিহ্নিত হয়েছেন, আর যারা চিহ্নিত হননি তাদেরকে যোগ্য বলা হচ্ছে। এটাই তো মোটামুটি তার কথার অর্থ বোঝায়। তো তিনি তো এই পুরো প্যানেলটাকেই তিনি স্বীকৃতি দিতে নারাজ। অথচ ওনারই ভাবশিষ্য আপনার গাঙ্গুলি সাহেব এখন যোগ্য অযোগ্য তুলে রাজনীতিটা করছেন। এখন কথা হলো যে বিষয়টাকে আসল এখানে তুলে ধরা দরকার, সেটা এখন তুলে ধরবো। তার কারণে ভিডিওটা এই মুহূর্ত থেকে খুব ভালোভাবে শুনবেন, মন দিয়ে না টেনে। অভিজিৎ গাঙ্গুলি হঠাৎ করে এত বেশি সক্রিয় হয়ে গেছেন কেন? তিনি তো বিচারপতি ছিলেন, তার চাকুরি জীবনটা তো নিরপেক্ষ ব্যক্তি হিসেবে কাটার কথা আর কি। এইরকম নিরপেক্ষ একটি প্রফেশন থেকে আসার পরে কেউ তো অনেকটা উগ্র রাজনৈতিক নেতা হওয়ার কথা না। কারণ একটা অভ্যাস থাকে, তো দীর্ঘদিন একটা লাইনে চাকরি করতে করতে এটা একটা মজ্জায় মিশে যাওয়ার মতন বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে তিনি হঠাৎ করে এরকম একদম তেরে ফুরে ওঠার মতন চেষ্টা করছেন কেন? আসল ঘটনাটা হলো, সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে এমন কোন মুখ নেই যে মুখটাকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে রাখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসে সর্বেসর্বা আছেন, এ ব্যাপারে কোনো দ্বিমতই নেই। তিনি সুপ্রিম কমান্ডার, তিনি সবকিছু। তাকে ছাড়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অন্ধ একেবারে। কিন্তু তার বিপরীতে তাকে হারিয়ে যে পার্টিটা ক্ষমতা দখল করতে চাইছে, সেই পার্টিটাতে তো একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য লিডার লাগবে। সেই লিডার হতে চেষ্টা করেছিলেন দিলীপ ঘোষ, পারেননি। তার পার্টি তাকে সরিয়ে দিয়েছে, তার পার্টি তাকে এখন অপাঙ্ক্তেয় করে রেখেছে। সেই জায়গাটা দখল করবেন প্রত্যাশা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু বয়স কম, অভিজ্ঞতা কম, এখনো পাকাপোক্ত পলিটিশিয়ান হননি, কথাবার্তাতে বোঝা যায়। তো তাকেও দিল্লির বিজেপি ভরসা করতে পারছেন না, ভরসা করার মতো কোনো কারণ আছে বলে মনে হয় না। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ভীষণ রকম পরিশ্রম করেছেন, ভীষণ রকম দৌড়ঝাঁপ করেছেন, অনেক ঘামটাম ঝরিয়েছেন, অনেক
কথা কুকথা বলেছেন, অনেক কিছু করেছেন তিনি, এবং বিরাট বড় হিন্দুত্ববাদী। পৃথিবীতে না শুধু এই সৌরমণ্ডলে আপনার শুভেন্দু অধিকারীর চেয়ে বড় হিন্দুত্ববাদী বা হিন্দুদের জন্য তন মন ধন সমর্পণ এইরকম আর দ্বিতীয় কেউ নেই, এটা বোঝানোর জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন, এখনো করছেন। মূল লক্ষ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একমাত্র, এক এবং অদ্বিতীয়, এটা তুলে ধরা, এটা প্রমাণ করা, দিল্লি যাতে শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে, ভরসা করে। এবার অভিজিৎ গাঙ্গুলি, তিনি তো বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের, তিনি তো কম জায়গায় ছিলেন না, তাকে তো রাষ্ট্রপতি নিয়োগ করেছিলেন। তিনি তো আপনার যখন শপথ গ্রহণ করেছিলেন তখন তাকে রাজ্যপাল শপথ গ্রহণ করিয়েছেন। তিনি তো শপথ গ্রহণ করেছেন তার জীবনে একটা সময়, তো তার মধ্যেও এক উচ্চাকাঙ্ক্ষা ছিল, তার মধ্যেও রাজনৈতিক চিন্তা ভাবনা ছিল বলেই তো তিনি বিচারপতি থাকার সময়েই তিনি বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করে চাকুরি ছেড়ে বিজেপিতে যোগদানের বিষয়টা পাকাপোক্ত করেন। সুতরাং উচ্চাকাঙ্ক্ষা ছাড়া তো এটা সম্ভব না। এত বড় চাকুরি, যেটা কোটি কোটি মানুষের মধ্যে একজন হয়, দুজন হয়, সেই চাকুরি ছেড়ে দিয়ে কেউ রাজনীতিতে তো আর এমনিতে আসবে না। সুতরাং তার চোখে মুখে অনেক বড় স্বপ্ন, তো সেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসার পরে তিনি দেখলেন যে তাকে ঘিরে যেরকম ভাবে একটা উত্তাল তরঙ্গ বইবে, একটা ঢেউ উঠবে বলে তিনি আশা করেছিলেন, তার কিচ্ছুই হয়নি। বরং যেদিন তিনি পদত্যাগ করেন সেই দিন থেকেই তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে যায়। তার প্রথম প্রেস কনফারেন্স থেকেই তার বিরুদ্ধে আক্রমণে নেমে যায় তৃণমূল কংগ্রেস, এবং এমন ভাবে আক্রমণ করতে থাকে যে অভিজিৎ গাঙ্গুলি ধাপাস করে আকাশ থেকে মাটিতে পড়ে যান, তার ভাবমূর্তিটা আর কি পড়ে যায়। তো ফলে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যান তিনি। বিজেপিতে যেরকম ভেবেছিলেন যে বিজেপিতে তাকে সবাই সর্বমান্য নেতা হিসেবে গ্রহণ করবে, তা হয়নি। বিজেপিতে এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার আর আগের মতো বনিবনা নেই বলে মনে করছে অনেকে, দিলীপ ঘোষের সঙ্গে তার বনিবনতা নেই বলে মনে করছেন অনেকে, সুকান্ত মজুমদারের সঙ্গে তার বনিবনতা নেই বলে অনেকে মনে করছেন। তো এই অবস্থাতে তিনি করবেনটা কি? তাকে তো একটা রাস্তা বার করতে হবে। তো এই নির্বাচনের 1 বছর আগে তার তিনি হয়তো মনে করছেন যে তার ভাগ্য খুলে গেছে, কারণ সুপ্রিম কোর্ট রায়টা দিয়ে দিয়েছে, এবং তার ফলে প্রায় 26,000 এসএসসি টিচারের চাকরি চলে গেছে। এখন একটা সুযোগ এসেছে দৌড়ঝাঁপ করে, গায়ে মানে না আপনি মোড়ল, নিজেকে মোড়ল হিসেবে তুলে ধরার, এবং নিজেকে মমতা ব্যানার্জির বিকল্প হিসেবে বা বাংলার ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে বা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবার সামনে তুলে ধরার একটা সুযোগ ওনার সামনে এসেছে। এই সুযোগটাকে লুফে নেবার জন্য একদিকে যেমন শুভেন্দু অধিকারী যান প্রাণ দিয়ে দৌড়চ্ছেন, চেষ্টা করছেন, আর একদিকে অভিজিৎ গাঙ্গুলির মতো পরিশ্রম দিলীপ ঘোষ করছেন না, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু করছেন না, কিন্তু আরো অনেক বিজেপি নেতা আছেন তারা কিন্তু এরকম পরিশ্রম করছেন না, বা অ্যাজ এ হোল বাংলার বিজেপি কিন্তু এই পরিশ্রমটা করছে না। কিন্তু দুজন ব্যক্তিকে বেশি গায়ে গতরে পরিশ্রম করতে দেখা যাচ্ছে। একজনের নাম শুভেন্দু অধিকারী বললাম, আর একজন অভিজিৎ গাঙ্গুলি। তো এই করতে দৌড়াতে তিনি আপনার যেখানেই শুনছেন যে চাকুরি হারারা ধর্ণা দিচ্ছে বা চাকুরি হারারা একজোট হচ্ছে, সেখানেই তিনি যাচ্ছেন। সেখানে গিয়েই মিডিয়া তো এখন তো মোটামুটি বিজেপির কল্যাণে তো মিডিয়া রেডিমেড আছে সব জায়গাতে। আর প্রশ্নগুলো যে করছে মিডিয়া, প্রশ্নগুলো কিন্তু তির্যক প্রশ্ন করছে না। তির্যক প্রশ্ন সব শুধুমাত্র আপনার তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তির্যক প্রশ্ন করছে, বিজেপির নেতাদেরকে কিন্তু সফট বাবুসোনা টাইপের প্রশ্ন করছে, কিন্তু যাতে প্রশ্নের কারণে যাতে তারা ব্যতিব্যস্ত না হয়, তারা যাতে কোনো সমস্যায় না পড়ে, বিড়ম্বনায় না পড়ে, তার কারণে নরম প্রশ্ন করছে। একদম টিপে দেখে আগে প্রশ্নগুলো যে একদম তাদের মতন উপযুক্ত কিনা, সেই রকম বেছে নরম প্রশ্ন বিজেপি নেতাদেরকে করছে। আর অভিজিৎ গাঙ্গুলিকে, শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করার সময় অনেক সাংবাদিককে আমি সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, মেইন স্ট্রিমে বড় মিডিয়াতে সাংবাদিকতা করেছি, স্যাটেলাইট টেলিভিশনে সাংবাদিকতা করেছি, একেবারে লার্জেস্ট সার্কুলেটেড নিউজ পেপারে সাংবাদিকতা করেছি। সাংবাদিকতাটা খুব সিরিয়াসলি করেছি, ফলে খুব ভালো করে সাংবাদিকতার একেবারে কোনা খুঁটিনাটি আমি করেছি বলে বুঝি এগুলো। তো এদেরকে একরকম ভাবে প্রজেক্ট করার চেষ্টা করে কিছু মিডিয়া, যে তারাই বাংলাতে বিরাট
মানে আন্দোলন করছেন, পরিশ্রম করছেন ইত্যাদি। তার মানে এরাই বিকল্প মমতা ব্যানার্জির, এরকম ভাবে তুলে ধরার সূক্ষ্মভাবে চেষ্টা করেন। তো এই অবস্থাতে দৌড়তে দৌড়তে তিনি গিয়ে শেষ পর্যন্ত গো ব্যাক স্লোগান খেয়েছেন তিনি। ফলে এটা তো একটা কথা আছে যে কিছু পেতে হলে তো কিছু হারাতে হয়। তো কি পেতে চান? সাংসদ হয়েছেন, কিন্তু সাংসদ হওয়া তো তার লক্ষ্য ছিল না। এটা বোঝা যায় আপাত দৃষ্টিতে, তার মনের কথা আমরা যা দূর থেকে বুঝতে পারি তাতে। তার তো মনের মধ্যে মমতা ব্যানার্জির চেয়ারটাতে বসার স্বপ্ন রয়েছে, তিনি তো মুখ্যমন্ত্রী হতে চাইছেন। ফলে মুখ্যমন্ত্রী হতে গেলে তো কিছু তো ছাড়তে হবে, কিছু তো হারাতে হবে। ফলে গো ব্যাক স্লোগানটা শুনেও তিনি এভাবে ঝেড়ে ফেলে দিয়েছেন। না না, ওইরকম আমি শুনিনি, কে কারা কারা বলছে এরকম, আমি এরকম ভাবে শুনিনি কিছু। গো ব্যাক মানে ভুলে যেতে চাইছেন, বেদনা, যন্ত্রণা, জ্বালা এগুলি ভুলে যেতে চাইছেন এবং দেখাতে চাইছেন না সবকিছু ঠিকঠাক আছে, আমি মোরল। মোরল অন্য কেউ না, আমি মোরল। গায়ে না মানলেও গাকে আমি মানতে বাধ্য করাবো। আমি বারবার গায়ে যাব, বারবার সবাইকে বোঝাবো, বারবার তাদের যে আমি একমাত্র মুক্তিদাতা, আমি যে একমাত্র তাদের মণ্ডলেশ্বর, আমি যে একমাত্র তাদের অধিকারী। অধিকারী মানে ওই টাইটেল অধিকারী না। তো এটা আমি বোঝানোর চেষ্টা করব। এবং শেষ পর্যন্ত দিল্লির নেতারা তো তাকিয়ে আছে বাংলাতে কে সবচেয়ে বেশি পরিশ্রম করছে। তো আমি যে সবচেয়ে বেশি পরিশ্রম করছি এটা দিল্লির নেতাদেরকে আমি বোঝাবো, তাদেরকে বিশ্বাস দেব এবং শেষ পর্যন্ত তারা যাতে আমাতেই আস্থা প্রকাশ করেন, আমাকেই যাতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হতে পারি আর না পারি, অন্ততপক্ষে পদপ্রার্থী হয়েও যদি হেরে যায় তাহলেও তো একটা ইতিহাসে নাম থাকবে যে না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ওনার নামটা এসেছিল একবার। তো সেই স্বপ্ন নিয়ে দৌড়তে গিয়ে গো ব্যাকটা তো খেতেই হবে, খেয়েছেন তিনি, ভালো করেছেন। কিন্তু তিনি কতটুকু চাকুরি হারাদের ভালো করবেন বা করতে পারবেন সেটা নিয়ে কিন্তু সন্দিগ্ধ চাকুরি হারারাই। আপনাদের কি মনে হয় যে তিনি আক্ষরিক অর্থেই তাদের ভালোর জন্য দৌড়চ্ছেন? পরিশ্রম যে করছেন এবং পরিশ্রম করতে করতে চাকুরি হারাদের বিরাট ভাজন হচ্ছেন, সেটাকে তিনি আদতেই কোনো বড় উদ্দেশ্য নিয়ে, না একান্তই ব্যক্তিগত স্বার্থের জন্য পরিশ্রম করা? কি মনে হয়? কমেন্ট বক্সটা রয়েছে, কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কাছে সম্ভবত একমাত্র নিরপেক্ষভাবে এবং ব্যতিক্রমী বিষয়গুলো তুলে ধরার চ্যানেল এই চ্যানেলটা, প্রসেনজিৎ চক্রবর্তী। তার কারণে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। আর এটাও বলে দিই, কারোর যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটার মেম্বার হতে পারেন। মেম্বারশিপের লিঙ্কটা ভেতরে কমেন্ট বক্সে দেওয়া আছে, মানে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটাতে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন, সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।